প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সজ্জন পরিচিত মুখ মাহবুব হুসাইন। মাহবুব হুসাইনের সবচেয়ে বড় পরিচয় সেটা হলো তিনি একজন ডিফেন্স বিশেষজ্ঞ। তিনি এর আগে বাংলাদেশ এয়ারফোর্সে কাজ করেছেন দীর্ঘদিন, বিদেশেও। দেশে বিদেশে। তাছাড়া তিনি নিউ ইয়র্কে মাল্টিমিডিয়া মিনস প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও সংশ্লিষ্টতা রয়েছে। তো মাহবুব ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সব ঠিকঠাক যাচ্ছে তো? এভরিথিং ফাইন, Very নো কমপ্লেইন। ভেরি গুড, ভেরি গুড। সো মাহবুব ভাই, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আপনি তো ডিফেন্সের একজন বিজ্ঞ ব্যক্তি। ডিফেন্স নিয়ে আপনি গবেষণা বা আপনার কর্মকাণ্ড। তো এই যে আমাদের যুদ্ধ, দুনিয়া জুড়ে যে যুদ্ধ চলছে, আমেরিকা, ইসরায়েল, ইরান, এই যুদ্ধের সর্বশেষ কতটুকু আপডেট আপনার কাছে আছে এখন পর্যন্ত? আপডেট বলতে তো এখন একটা যুদ্ধবিরতি চলতেছে, দ্যাট ইজ আনলিমিটেড টাইম। এই বিরতি কতদিন চলবে তার ঠিক নাই। বাস্তবে আবার ইরান বলতেছে কোনো যুদ্ধবিরতি এটা হচ্ছে না, যেহেতু তারা হরমুজ প্রণালীর মাঝে না, এক সাইডে তারা এটাকে ব্লকেট করে রাখছে। আমেরিকা চাচ্ছে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, যাতে করে তাদের কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকে, কোথাও কোনো কিছু সরবরাহ করতে না পারে। কিন্তু মাঝখান দিয়ে কি হচ্ছে, সারা বিশ্ব কিন্তু এর মধ্যে জর্জরিত হচ্ছে। কারণ পৃথিবীর কেউ ব্লকেট মানে হচ্ছে শুধু ইরানকে ব্লকেট করে নেই, পৃথিবীর যে 20% যে জ্বালানি সরবরাহ হয় ওই লাইনে, এই 20% কিন্তু কেউই পাচ্ছে না। ব্লকেট কিন্তু আসলে সারা বিশ্ব এখন, ওই 20% ব্লকেট কিন্তু সারা বিশ্ব সাফার করতেছে, অর্থাৎ সারা বিশ্বে এর এর এক প্রভাব পড়তেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে আমেরিকার মতো দেশ, মানে বৃহৎ শক্তি বলেন, সামরিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, সারা পৃথিবীতে তারা শক্তিশালী, কিন্তু ইরানের মতো দেশের সঙ্গে তারা কেন পারতেছে না, বা কেন হিমশিম খাচ্ছে? যেটা তো ইরাক, প্রতিবেশী ইরাকের সঙ্গে যখন আজ থেকে 20-25 বছর আগে যুদ্ধ হলো, তখন তো এরকমটা হয় নাই। অবভিয়াসলি ইরাক অনেক শক্তিশালী এবং অনেক বড় দেশ, কিন্তু আমেরিকার মতো শক্তি তার সঙ্গে আবার ইসরায়েল, কি মনে করে? আমি খুব শর্টকাট দুটা জিনিস বলি। হ্যাঁ, ইরান কিন্তু যুদ্ধ করতেছে গত 45 থেকে 50 বছর, 45 বছরই ধরেন, 45 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি যুদ্ধ করতেছে, একটার পর একটা, একটার পর একটা। স্বাভাবিকভাবে আপনি যদি 45 বছর ধরে যুদ্ধ করেন, আপনার অভিজ্ঞতা একরকম হবে, আর আমি যদি 5 বছর যুদ্ধ করি, আমার অভিজ্ঞতা আর একরকম হবে। দ্যাটস রাইট। যদি কোনো দেশ মনে করে যে আমাকে সারা জীবন যুদ্ধ করে চলতে হবে, তাদের প্রস্তুতিও কিন্তু ওই রকমই থাকবে। এখন প্রশ্ন আপনি করছেন ইরান এবং ইরাক। ইরাক ছোট্ট একটা দেশ, সমতল ভূমি, তেমন কোনো ব্যারিকেডস নাই, গ্রাউন্ড লেভেলেই মুভ করা যায়। ইরান কিন্তু পৃথিবীতে আমি যতটুকু জানি মোস্টলি দুইটা কান্ট্রি, আমেরিকা এবং ইরান, দুইটাই কিন্তু ভৌগোলিকভাবে ভয়াবহ পরিস্থিতি, মানে ভয়াবহ প্রোটেক্টেড, ন্যাচারালি প্রোটেক্টেড তারা। আমেরিকাকে বহির্বিশ্বের, যেমন ইউরোপিয়ান কোনো দেশ কিন্তু আক্রমণ করতে পারবে না, কারণ তাদেরকে সাগর পাড়ি দিয়ে আসতে হবে। ইরানের সুবিধা হলো তাদের শুধু চারিদিকে কিন্তু পাহাড় আর মরুভূমি। পাহাড় কিন্তু একটা লেয়ার না, কিন্তু কয়েকটা লেয়ার। আপনি একটা পাহাড়ের লেয়ার ক্রস করার পরে মনে করলেন যে আপনি ইরানে ঢুকে গেছেন, না, পারবেন না। এরপরেও কিন্তু আরো কয়েকটা লেয়ার আছে, এই লেয়ার গুলো ক্রস করতে হবে। মাউন্টেন অ্যান্ড মাউন্টেন, ওভার অ্যান্ড ওভার আপনাকে ক্রস, ইটস ভেরি ডিফিকাল্ট। যেটাকে বলে বুট অন গ্রাউন্ড, মানে বুট অন গ্রাউন্ড বলতে বলা হয় যে বুট পরে যে সোলজার মাঠের মধ্যে নামবে, এই জন্য এটাকে বুট অন গ্রাউন্ড বলা হয়। গ্রাউন্ড আবার এরপরে আবার যেটা প্লেন ল্যান্ডটা তো আবার ডেজার্ট, বালুর উপরে। বুট অন গ্রাউন্ড ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি একটা সোলজার, একটা মনে করেন একটা গ্রুপ একটা পাহাড় ক্রস করলো, তার মানে সে ভাববে যে না আমি তো চলে আসছি, নো। তাকে যে এরপরে কয়টা পাহাড় ক্রস করতে হবে, হি ডাজন্ট, দে ডোন্ট নো এট অল। চলে আসেন, আপনি যদি এই সাইড থেকে ধরেন, আপনার হলো মরুভূমি, যেমন পাকিস্তানের সাইড থেকে যে ইরানের কানেকশন আছে, বর্ডার, হিউজ মরুভূমি।
আমেরিকা যদি মনে করে যে আমি পাকিস্তানে ঢুকে ওখান থেকে ঢুকবো, তাহলে তাকে মরুভূমি ক্রস করতে হবে। অ্যানাদার প্রবলেম। তো যেটা বললাম যে আমেরিকা এবং ইরান দুইটাই কিন্তু প্রাকৃতিকগতভাবে কিন্তু ওয়েল প্রোটেক্টেড। আর আপনি যদি বলেন ইরাক এবং ইরান, ইটস ফার ডিফারেন্স। ইরাকের চাইতে ইরান হচ্ছে লিস্ট আমার যতটুকু ধারণা 10 টাইমস গ্রেট, মানে 10 টাইমস বিগার। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ইরাক যখন অ্যাটাক করলো আমেরিকা, বা কুয়েতের সঙ্গে যে ইরাকের যখন যুদ্ধ হলো, তখন ইরাকে কিন্তু আমেরিকান ট্যাঙ্ক গুলি এই মরুভূমির উপর দিয়ে কিন্তু এমন মরুভূমি নয়। আমি তো চাকরি করছি কুয়েতে। ইরাকে তোমার মরুভূমি। ওকে, আমি চাকরি করছি কুয়েত এয়ারফোর্সে সেই সময়। সেই জন্য আমি বহুবার ইরাকে ঢুকছি। ওদের যে কনভয় হয়, যেমন ওই সময় এক পর্যায়ে আমেরিকা অস্ত্রশস্ত্র পাঠাতো কুয়েতে, কুয়েত থেকে কনভয়ের মাধ্যমে বসরা হয়ে আমরা ইরাকে ঢুকতাম। ওই সময় আমি কেন ঢুকতাম? আমি ছিলাম সেফটি ডিপার্টমেন্টে। মোস্টলি কনভয়ের সঙ্গে তিনটা গ্রুপ অ্যাড থাকে। একটা হলো মিলিটারি পুলিশ, একটা হলো মেডিকেল সার্ভিস, আর একটা হলো সেফটি রিলেটেড, যেটা ফার্স্ট পার্টি হিসাবে কাজ করে ওখানে। যেমন ওখানে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যারা ফার্স্ট পার্টি সেফটি সাইডে কাজ করতেছি, ওই সেফটি সাইড হেডকোয়ার্টকে ইনফর্ম করবে যে কি ধরনের সিচুয়েশন আমরা ফেস করতেছি। অ্যাকর্ডিংলি তারা বিভিন্ন ধরনের লজিস্টিক থেকে সাপোর্টিং থেকে শুরু করে আপনার ইকুইপমেন্ট সাপোর্ট সবকিছু সরবরাহ করবে। কিন্তু তাদেরকে জানতে হবে যে কি ধরনের সাপোর্ট তারা চাচ্ছে, কি ধরনের সিচুয়েশন ওখানে ঘটে গেছে। এই কনভয়ের সঙ্গে এই ধরনের কনভয় তো আর একটা দুইটা 10টা গাড়ি থাকে না, শত শত গাড়ি থাকে কনভয়ের মধ্যে যখন আপনার ইকুইপমেন্টস গুলো নেওয়া হয়। প্রচুর আমি ইরাকে গেছি আসছি বহুবার। আমার তো বয়স কম ছিল, কোথাও কোনো জব নাই, আমারে ঢুকাই দিত বয়সের কারণে। যাই হোক, এটা ঘটনাক্রমে আমি সুযোগ সুবিধা ভোগ করছি এখানে বয়সের কারণে। সেটাই জানারও সুযোগ হয়েছে প্রচুর। আপনি যত বেশি ইনভলভ থাকবেন তত বেশি আপনি জানতে পারবেন। আচ্ছা, অন্য একটি বিষয় যেটা বলতে চাচ্ছি যে আমেরিকান, আজকে কিন্তু একটা খবর দেখলাম যে যেটা আমেরিকান জেনারেলরা বা আমেরিকান নিউজটা আসছে ইস্যুতে, নিউ ইয়র্ক টাইমসে, যে আমেরিকার যে অস্ত্র ভান্ডার, সেটা রাইফেল থেকে শুরু করে একেবারে আপনার মিসাইল পর্যন্ত হোক, বলো যে অস্ত্র ভান্ডারে কিন্তু যেভাবে এতদিন ধরে যুদ্ধ চলতেছে, বোমা টুমা এই সমস্ত সব যাচ্ছে, ড্রোন যাচ্ছে, অস্ত্র ভান্ডার এখন অনেক কমে গেছে। মানে এইটার কারণে কি ট্রাম্প একটু পিছু টান? ট্রাম্প তো নিশ্চয়ই এখন সমস্যা নাকি? শোনেন, আনলিমিটেড টাইম যুদ্ধবিরতি চলতেছে। আনলিমিটেড টাইম যুদ্ধবিরতি মানে হলো আমরা এর মধ্যে একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলি। আমার যে শর্টেজ গুলো আছে বিভিন্ন ধরনের যুদ্ধে বহু ধরনের সাপোর্ট দরকার হয়, ইকুইপমেন্ট থেকে শুরু করে লজিস্টিক সাপ্লাই, এটা ওটা বহু কিছু প্রয়োজন হয়। তাহলে আপনার ধারণা সে আবার যুদ্ধে যাবে? অবশ্যই। যুদ্ধে যদি যেতে হয় বহুত ভালো প্রস্তুতি লাগবে। এবার এখানে আপনাকে একটা জিনিস বলি আমি, ইরান কিন্তু বিশেষ করে আমেরিকা বা যারা ওই যে আপনার পারমাণবিক বিষয় নিয়ে যে জড়িত ছিল, তারা কিন্তু বিচ্ছিন্ন ছিল ইরান থেকে। ইরান ভিতরে ভিতরে কি করছে পৃথিবী জানে না, গোপনে বহুত কানেকশন আছে তাদের সাথে। কানেকশন নর্থ কোরিয়ার কানেকশন আছে, নর্থ কোরিয়ার সঙ্গে কানেকশন আছে ওদের, আপনার চায়নার সঙ্গে কানেকশন আছে, রাশিয়ার সঙ্গে কানেকশন আছে। আপনি মনে করেন এখন আমরা বলতেছি যে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নাই, ভালো কথা, কারণ পারমাণবিক বোমা তৈরি করতে গেলে এর কিন্তু টেস্ট করতে হয়, রিয়েল ওয়ার্ক করে কিনা। আপনার টেস্ট করলেই তো সারা বিশ্ব জেনে ফেলবে, যেটা ইরানের পক্ষে সম্ভব হয়নি। এমনই তো হতে পারে ইরানের পারমাণবিক বোমা নর্থ কোরিয়া টেস্ট করতেছে, পসিবল হইতে পারে, তাদের সঙ্গে বহুত লিঙ্ক আছে। ইরান যে সমস্ত অস্ত্র ব্যবহার করতেছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ সাপোর্ট আপনার আছে রাশিয়া থেকে, নর্থ কোরিয়া থেকে। চায়নার সঙ্গে সম্পর্ক আছে, ব্যবসায়িক রিলেশন, এবং মিলিটারি বহু ধরনের আছে, ফাইটার আছে, আপনার স্যাটেলাইট কানেকশন আছে, স্যাটেলাইট সাপোর্ট থাকতে পারে রাশিয়ার সঙ্গে। শোনেন, আপনার কাছে একটা বন্দুক দেওয়া হলো, আপনার চোখ বেঁধে দেওয়া হলো, আপনি গুলি করতেছেন, কাকে গুলি করতেছেন আপনি তো জানেন না।
এখন তো চোখ হচ্ছে স্যাটেলাইট, মিসাইল যে সমস্ত মারা হচ্ছে অ্যাকুরেট পজিশনে পড়তেছে, এটার মেইন জিনিস হচ্ছে স্যাটেলাইট। এখানে প্রোগ্রামিং করে দেওয়া হয় যে সে কতটা ডিস্টেন্স, কত হাজার মাইল, কত হাজার ফিট, কত ইঞ্চিতে গিয়ে পড়বে, সমস্ত কিছু ওখানে সেট করে দেওয়া হয়। নেভিগেট করা আছে। নেভিগেট। তা আপনি যদি ডিস্টেন্স এবং রাইট প্লেস যদি আপনি না জানেন, তা আপনি কেমনে মারবেন ওখানে? তা আপনি এই ডিস্টেন্সটা বা রাইট প্লেসটা আপনি জানবেন কিভাবে? দ্যাটস ফ্রম দ্য স্যাটেলাইট। না, চায়নার আরেকটা কারণ হলো, আমি সেটা বলি আপনাকে, যে চায়না কিন্তু বিগ পার্টনার, তার বিজনেস পার্টনার ইরাকের যে পরিমাণ তেল সারা পৃথিবীকে সাপ্লাই করে, তার 100 ভাগের 60 ভাগই যায় চায়নায় কিন্তু। অফকোর্স। আর নেক্সট হলো ইন্ডিয়া। তো এই চায়না এবং ইন্ডিয়া দুটো দেশেই তার বিগ পার্টনার, কিন্তু এইটাও হয়তো আমেরিকার জন্য একটা আতঙ্ক ভীতি থাকতে পারে। একদম পারফেক্ট বলছেন। শোনেন, আপনি যখন মারামারিতে মাঠে নামবেন, আপনি যদি একটু চালাক চতুর হন, আপনি কিন্তু আপনার বিরুদ্ধে যে আছে তার সারাউন্ডিংস গুলো কিন্তু খেয়াল করবেন, যে সে কিভাবে সারাউন্ডেড আছে, তার সাপোর্টিংস কারা আছে, তাকে কে কিভাবে সাপোর্ট গুলো দিচ্ছে। আপনি তাদেরকে বললেন, যেমন চায়নাকে বললেন যে না তুমি তাকে কোনো সাপোর্ট দিও, অলরেডি বলছে কিন্তু। না না বলছে, তার মানে কি চায়না শুনছে তার কথা? সে তো বলবে না আমি দিচ্ছি না আর দিব না, কিন্তু ভিতরে ভিতরে যে দিচ্ছে বা হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? সে কি আমেরিকার সার্ভেন্ট? আমেরিকার কথা মতো চায়না চলে? কেউ চলে না। রাশিয়াও তার আমেরিকার কথা মতো চলে না, চায়নাও তার কথা মতো চলবে না। এরাও কিন্তু বৃহৎ শক্তি। অফকোর্স। এখন আমেরিকা বেসিক্যালি, এখানে পার্থক্য হয়েছে আমেরিকা এন্ড ট্রাম্প, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। আমেরিকার পরিচয় হচ্ছে এখন ট্রাম্প নিয়ে। ট্রাম্প মানে আমেরিকা, আমেরিকা মানে ট্রাম্প। বেসিক্যালি আমেরিকার পরিচয় ট্রাম্পকে দিয়ে না। ট্রাম্প আছে যে কয় বছর, এই কয় বছরই সে এই গেম প্লে করতে পারবে, এরপরে গভর্নমেন্ট চেঞ্জ হলে তো ভাই অ্যানাদার সবকিছু চলে আসবে। হ্যাঁ, কিন্তু এখন আমেরিকা ইজ ডিফারেন্ট। এখন তো সে কমান্ডার ইন চিফ না, কমান্ডার ইন চিফ। আগামী 2 বছর আমেরিকার পরিচয় হবে ট্রাম্পের উপরে। যখন তার ক্ষমতা চলে যাবে, তখন আবার আমেরিকার আরেক পরিচয় তৈরি হবে। সেটাই, তাই না? সো মেনি থিংস গোয়িং অন। আপনার যেটা বলছেন যে যুদ্ধবিরতি চলতেছে, ইরান তো বলতেছে যুদ্ধবিরতি চলতেছে না, কারণ সেটা ব্লকেট করছে। ইরান অস্বীকার করতেছে, তো বলতেছে তুমি ব্লকেট করে রাখছো, তাহলে যুদ্ধবিরতি হলো কিভাবে? ওটাও তো এক ধরনের যুদ্ধ। এবং আলোচনায় বসা যেটা কথা ছিল ইসলামাবাদে, সেটাও তো হচ্ছে না। আপনি ব্লকেট করে রাখার মানে হচ্ছে ইটস ওয়ান অ্যানাদার কাইন্ড অফ যুদ্ধ। শুধু গোলা বারুদ নিয়ে বোমা ছাড়লেন আর ফাইটার নিয়ে ফাইট করলেন, এটাই তো যুদ্ধ না। ব্লকেট ইজ অ্যানাদার কাইন্ড অফ ওয়ার। ওইটাই ওরা বলতেছে, যে তুমি তো ব্লকেট করছো, মিস তুমি তো যুদ্ধ করতেছো স্টিল নাও। তো যুদ্ধ চলা অবস্থায় কিভাবে সিজ ফায়ার হলো? সিজ ফায়ার তো হয় নাই এখনো। ভেরি ইন্টারেস্টিং। সে ব্লকেট করছে ইরানকে, যাতে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর্থিকভাবে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিকজ অফ হরমুজ প্রণালী বিশ্বের প্রতিটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন যে আমেরিকার যে সাধারণ লোক, এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার শুধু গ্যাস স্টেশন, মানে আপনার পেট্রোল যে আপনি বা গাড়ির জন্য যে জ্বালানি কিনতেছেন, এখানেই সীমাবদ্ধ না। আপনি গ্রোসারিতে যান, আপনি গ্রোসারিতে যান, এখানে যান, ওখানে যান, এভরিহোয়ার আপনাকে বেশি পয়সা দিয়ে। কিন্তু আশ্চর্য, আপনি যেখানে আপনি মনে করেন চার সদস্য নিয়ে একটা পরিবার, যেখানে আপনার 500 টাকা লাগতো গ্রোসারি, শুধু গ্রোসারি আইটেম পারচেস করতে, সেখানে আপনার $700 থেকে $800 লাগতেছে। আপনার এই $300 আনবেন। কিন্তু আমার আশ্চর্যের বিষয়, ওয়াল স্ট্রিট কিন্তু আবার আপ না, ওয়াল স্ট্রিট আপ ডাউন হচ্ছে যখন মার্কেট। না 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 বলতেছেন, আমার কয়েকজন পরিচিত আপনার গত কয়েকদিন কিন্তু মার্কেট আপে ছিল, যেহেতু ওই যে সিজ ফায়ারের কারণে। বাস্তব হচ্ছে যারা আপনার স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, সবাই ট্যালেন্ট না। কিছু আছে যাদের জন্য তো ব্রোকার আছে। ব্রোকার না, আমার পরিচিত কয়েকজন স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, যারা রিয়েলি ওয়াল স্ট্রিটে পয়সা ইনভেস্ট, যারা বড় বড় ইনভেস্টার, তারা চালাক চতুর, তাদের কিন্তু প্রবলেম না।
প্রবলেম হচ্ছে আমাদের মতো সাধারণ বহু ক্লায়েন্টস আছে যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছে, যুক্ত ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এরা মাইর খাচ্ছে। এরা মার খাচ্ছে কারণ হলো যে ওরা নিজেরা যে গেমটা প্লেটা করে, এই প্লেটা তো এই ওই playটা এক্সপিরিয়েন্স বুঝছে না। না, এই এক্সপিরিয়েন্স না। যখন দেখছে যে যুদ্ধ তেল খোলা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইনভেস্ট করা শুরু করছে, দাম কমে গেছে। আবার যখন দেখতেছে ঘোষণা দিচ্ছে যে না যুদ্ধ বন্ধ হয় নাই, আবার বেড়ে যাচ্ছে। তবে তবে মানে ঘুরে ফিরে আমেরিকান ইকোনমি আপ হবে, নো ডাউট। আমেরিকান ইকোনমি সবসময় কোনো যুদ্ধের পরে কিছুদিন সাফার করার পরে, কিছুদিন কত মাস, আমরা অতীতের কয়েকটা যুদ্ধ দেখছি, আপনি দেখেন 2-4 বছর পার হয়ে যায়। ইরাক, এটা ওয়াল স্ট্রিট যখন সাফার করে তখন একটা সময় যায়, অন্তত 1-2 না, বছর কিন্তু যায় আপনি এটাকে স্টেবল হওয়ার জন্য। প্রত্যেকটা যুদ্ধের যে ক্রাইসিস দেশের মধ্যে আসছে, এই আমেরিকা শহরে আমরা সাফার করছি নিশ্চয়ই 3 মাস 4 মাস 6 মাস, এই যে যুদ্ধ, বছরের পর বছর আমরা সাফার করছি। এই যুদ্ধ ছাড়াও আপনি যে কোভিড যুদ্ধের কথাই বলেন, এই যে ন্যাচারাল কোভিড আমরা কি পরিমাণ সাফার করছি, মার্কেট উঠানামা, মার্কেটকে স্টেবল হইতে গিয়ে কোভিড এর পরেও অন্তত 1-2 বছর লাগছে, তাই না? কোভিড তো এবং হলো প্রাকৃতিক, সেটা বলে প্রাকৃতিক প্রকৃতির যুদ্ধ, যুদ্ধ। সেই জন্য আর প্রকৃতির যুদ্ধের বাইরে তো আর কোনো যুদ্ধ ছিল না। না, তা ছিল না। এবং যুদ্ধের পরে সবাই চেষ্টা করছে, একজন আরেকজনকে সাহায্য করছে, একে অপরকে করে যেতে আমরা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। পৃথিবী একটা স্বাভাবিক অবস্থায় ফিরে সবাই আসছে, একজন right? আরেকজনকে চেষ্টা করছে। বাট এই যুদ্ধ তো ওই যুদ্ধ না, এখানে কেউ কাউকে ওইভাবে সাহায্য করতেছে না, সবাই কিন্তু একটা ভয় ভীতির মধ্যে আছে। কেউ খোলাখুলি ভাবে কেউ কাউকে সমর্থন দিতে পারতেছে না। আপনি দেখেন ইউরোপিয়ান কান্ট্রি সব সাইলেন্ট বিশেষ হয়ে করে আছে। কারণ ওইটা ইউরোপিয়ান কান্ট্রি সাইলেন্ট থাকবে, কারণ আমেরিকা প্লেইং এ সিরিয়াস রোল শুধু তো আমেরিকা থাকে না। ন্যাটো, ওটা ন্যাটোর জন্যই সেটা সত্যি। না, ন্যাটো তো কারণ আমেরিকা যদি একটু এদিক সেদিক করে তো ন্যাটো ভেঙে যেতে পারে। অলরেডি ন্যাটো তো বলছে যে তোমরা যে গেম প্লে করতেছো এই ব্লেমের সঙ্গে তো আমরা জড়িত না। আমেরিকা শোনেন, ন্যাটোর নিয়মটা কি হচ্ছে, ন্যাটোর যে কোনো একটা দেশ আক্রান্ত হলে ভাবতে হবে যে আমরা সবাই আক্রান্ত হয়েছি। Right. এখানে কি আমেরিকা আক্রান্ত হয়েছে? আমেরিকা আক্রান্ত করছে অন্য কোনো দেশকে, আমেরিকা অ্যাটাক করছে অন্য একটা রাষ্ট্রকে। সেটাই সে এখন ন্যাটোর মধ্যে রুলস এটা নাই যে আমেরিকা আর একটা ন্যাটোর একটা দেশ অন্য একটা দেশকে আক্রমণ করলে সব দেশ তাকে সমর্থন দিবে। না, ন্যাটোর এই পলিসি না। না, ওই ক্লোজটা হয়তো নেই। ন্যাটোর পলিসি হচ্ছে যে আমি যদি আক্রান্ত হই ন্যাটোর সদস্য হিসাবে ধরে নিতে হবে যে আমরা সবাই আক্রান্ত হয়েছি। না, ওইটা হয় কারণ ইরান কি করছে? আমি একটা এক্সাম্পল আমি দেই শেষ যে করি। লিবিয়ার ব্যাপারটা দেখেন, গাদ্দাফিকে কিন্তু আমেরিকান সোলজাররা মারে নাই, গাদ্দাফিকে কিন্তু ব্রিটিশ আর্মি কিন্তু গাদ্দাফিকে ইসে করেছে। তো না না না, ভিডিও আমি দেখেছি, আমেরিকা কিন্তু ব্রিটিশ রুলটা করছে, মেন রুলটা ওখানে তাকে যে ধরা হয়েছে মারছে, এটা হলো আপনার লিবিয়ার যে বিদ্রোহী সোলজাররা ছিল, ওটা আমরা ভিডিওতে ক্লিয়ার। এবং এদের ব্রিটিশ অপারেশন ইরাকি বিদ্রোহীরাই তাকে ধরছে গুহার ভিতর থেকে, পাইপলাইনের ভিতর। লিবিয়ান আর্মি, লিবিয়ান মানে বিদ্রোহী আর্মি যারা ছিল, না, আমি ওটা গাদ্দাফির বিরুদ্ধে যারা ছিল। আমি কথাটা তো নেটো নিয়ে আসছে, তো নেটো কিন্তু আবার এই যে একেবারে হেল্প করবে না তা না, কিন্তু নেটো কিন্তু হেল্প করে। কিন্তু এই ব্যাপারটা যেটা আপনি বলছেন এটা রাইট, যে তাকে অ্যাটাক করতে গিয়ে এটা তো আমেরিকা অ্যাটাক করছে, তাই না? আমেরিকা কিছু অ্যাটাক করে নাই। হ্যাঁ, সেটা আমেরিকা ওরা তো ডিফেন্ড করতেছে, ওরা প্রতিরোধ করতেছে। হ্যাঁ, একটা সুযোগ তারা পাইছে। কিন্তু ইউজুয়ালি নেটো কিন্তু ইনভলভ হয়। আপনি ইরাক যুদ্ধের কথা বলেন, না, এরা তো কেউ হয়নি তো। মানে লিবিয়ান যুদ্ধের কথা বলেন, ওগুলো ন্যাটো সম্মিলিত ভাবে ওটাকে হিট করছে। সেই কথাই বলছি যে নাকি তখন তারা- এটা ইসে থাকে। ন্যাটোর সদস্য আপনার যে তুরস্ক, সেও তো তখন ফাইট করছে। তুরস্ককে নেটোতে তো খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু কেন আপনার দেওয়া হয় না, ওই সময়- না না, ওই সময় কিন্তু সেও ইনভলভ ছিল ন্যাটোর সঙ্গে, নেটো ছিল কিন্তু তার এবং রুল ছিল না। দে হ্যাড এ রোল, দে ওয়ার্কড দ্যাট টাইম। টার্কি আমি টার্কি কিন্তু বলছি- সবসময় একটু আমি straight। টার্কির এবার গানটা- দেখছেন আপনি, ইরান কিন্তু প্রথম যুদ্ধ যখন শুরু হলো 3 দিনের মাথায় ইরানও কিন্তু টার্কিতে কিন্তু ড্রোন হামলা করছে, কারণ ইরান মনে করতেছিল যে টার্কি তাদের যেহেতু তাদের এগেনস্টে, তাই না? এখন টার্কি একটু সাইজে আসছে, এখন ইরানের ফেভারে টার্কি একটু কথাবার্তা বলতেছে, কিন্তু টার্কি কিন্তু ছিল ইরানের ডেড এগেনস্টে। যে কারণে ইরান কিন্তু আমেরিকা মানে ইসরায়েলে একদিকে অ্যাটাক করার পাশাপাশি তারা কিন্তু টার্কিতেও প্রথম এখন যেটা সমস্যা হচ্ছে, ন্যাটো ইজ আউট অফ দ্য সিস্টেম, এক কথায় শেষ। লুকস লাইক দ্যাট। এটা ঠিক এই যুদ্ধে ন্যাটো বারবার অস্বীকার করে গেছে যে আমরা এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না, যেহেতু আমাদের কাউকে তারা আক্রমণ করেনি।
আমাদের ন্যাটোর এক সদস্য তাদেরকে আক্রমণ করে। কিন্তু আপনি তো দীর্ঘদিন আমেরিকা থাকেন, এই যুদ্ধ যদি খুব দ্রুত শেষ না করে, এটা তো প্রবলেম তো ট্রাম্পের জন্য, যে এই যে মধ্যবর্তী নির্বাচন আসতেছে এবার, মিড টার্ম যে ইলেকশন যেটাকে বলে, এই ইলেকশনটা ট্রাম্পকে জিততে হবে। আর এই ইলেকশনে যদি সে হারে, তাহলে তার পরিণতি বহুত ভয়াবহ হবে। আমি একটু তো এই ইলেকশনটাকে সামনে রেখে সে তো চেষ্টা করবে যত দ্রুত যুদ্ধ শেষ করা যায়। আরেকটা জিনিস সে চাইবে যে যুদ্ধটাকে জিততে হবে। ওকে, সেটা এখনো ক্লেম করে সে জিতছে, শোনেন, কিন্তু সে জিতার ব্যাপারটাকে আরো সার্বজনীন আপনি করতে হবে। জানেন বড় বড় জেনারেল থেকে শুরু করে যারা লিডিং পার্টে আছে ডিফেন্সের, অলমোস্ট একের পর এক কিন্তু বহু জেনারেলস কিন্তু পদত্যাগ করে গেছে, হ্যাঁ, resign দিচ্ছে। ফায়ারও হয়েছে, পদত্যাগও করেছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় এই ধরনের ঘটনা খুব কম ঘটে, কিন্তু যুদ্ধ চলা অবস্থায় আপনার এই সমস্ত ফায়ার মানে অবসর নেওয়া এগুলো খুব কম হয়। Okay, এখানে আসেন, ট্রাম্প হিজ এ রিয়েল এস্টেট ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, এক কথায় শেষ। এবং সে কিন্তু জন্মগতভাবে মানে ওইভাবে রিয়েল এস্টেট, মানে তার বাপ দাদার রিয়েল এস্টেট নিয়েছে, তাকে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার্সের রিয়েল এস্টেট বিজনেস দেওয়া হয়েছে। ট্রাম্প সেখান থেকে শুরু করছে, সেটাই, হ্যাঁ। সে কিন্তু নিজে কিছু করে নাই, তাকে আপনার সেই হিমালয় না, সম নিজেই করছে সে, না 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 ভাই, আপনাকে বিজনেস দেওয়া হয়েছে, আপনাকে বিলিয়ন ডলার্সের ব্যবসা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেকে বিজনেস দিল, বিজনেস বিলিয়ন ডলার বাবা ছেলেকে বিজনেস, আপনার ছেলে লস করে ফেললো। আমি যদি একটা সাকসেসফুল আপনাকে বলি, আপনাকে যদি এস্টাবলিশড বিজনেস, সিস্টেমেটিক বিজনেস বিল্ড করে আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনার লুজ করার ভয় কম। আর বিজনেসের ক্যারেক্টার তো সময়ের সঙ্গে সবসময় চেঞ্জ হইতে থাকে। এক সময় এখন যে টেকনোলজি বা এখন আমি আজ থেকে 40 বছর আগের বিজনেস সেম জিনিস ছিল না, হ্যাঁ, বুঝছেন? বিষয়টা হলো যে তার দাদার সময় থেকেই তো ব্যবসাটা শুরু, ব্যবসাটা তাদের মানে ওইটাই রিয়েল এস্টেট বিজনেস। তার দাদার দাদা ছিল এই ডাউন টাউন ম্যানহাটনে বারবারের কাজ করত, নাপিতের চাকরি করত দাদার দাদা। কিন্তু তারপরে আস্তে আস্তে যাই হোক, এর অনেক কাহিনী আছে, আমি যতটুকু জানি, এত এলাবোরেটলি এখানে আসা যাবে না। বিষয়টা হলো ট্রাম্প রেডিমেড বিজনেস পাইছে এবং সে পাহাড় সম ব্যবসা পাইছে, ওইখান থেকে সে ডেভেলপ করার চেষ্টা করছে। আপনি যা কিছু যে ট্রাম্প হাউস, এই হাউস, ওই হাউস যেগুলো দেখেন ম্যানহাটনে, এটা কি তার তৈরি? তার পূর্বপুরুষের তৈরি এটা না। ট্রাম্প টাওয়ার তার করা? নো, ট্রাম্প টাওয়ার তার না, তার বহু আগে। আপনি গুগল করলে দেখতে পারবেন ট্রাম্প টাওয়ার কখনো, যেটা ইয়েতে 52nd স্ট্রিটে, হ্যাঁ 5th এভিনিউতে, জি, এটা বহু পুরাতন। এটা তো হলো এই ট্রাম্প টাওয়ার দিয়েই তো তাদের পরিচয় আছে। এটাই যে, কিন্তু ট্রাম্প টাওয়ার বিল্ডিংটা নতুন বিল্ডিং যেটা, সেটার কথা আমি পুরাতনটার কথা বলছি, যেটা আপনার 59 স্ট্রিট এবং না আমি ওইটা না, আমি যেটা ট্রাম্প টাওয়ার, টাওয়ারের কথা আমি বলছি 59 স্ট্রিট। আর আপনার ওই যে পার্কের সাইডে যেটা, এটা হলো তার বাপ দাদার আগের ওটা। হ্যাঁ, কিন্তু এটা বোধহয় এখন একটা হোটেল মনে হয়, হোটেলও হয়েছে, রেসিডেন্সিয়াল হয়েছে, এগুলোর চারপাশে তো আমরা ঘুরছি না। আমি বলছি যে ট্রাম্প টাওয়ারের কথা, যেটা মানে সবচেয়ে বড়। আমার যেটা মজা হলো, আমি তো যেহেতু ওই যে টেলিভিশনে কাজ করছি, তো এগুলো তো ঘুরছি, বুঝছেন, ঘুরে ঘুরে আমার কাছে ইনফরমেশন আসার সুযোগ হয়েছে, আমি জানতে চাই। আচ্ছা, আমরা এখন অন্য প্রসঙ্গ বলতে, এই প্রসঙ্গে তো ট্রাম্পের যে মধ্যবর্তী এই 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 নির্বাচনে কি তাকে, যেটা আমি, হ্যাঁ ওইটাই বলছি, যে তার জন্য একটু হার্ড হবে না? বেসিক্যালি তার হারানোর কিছু নাই, তার একটা টার্ম চলে গেছে, একটা টার্ম রান করতেছে, এরপর তার কোনো টার্ম নাই। সে তার রান থাকতে চায়। হাই, সে একটা কেন, সে যদি বলে যে আমেরিকা যতদিন আছে ততদিন আমি থাকতে চাই, তাহলে তার হবে না। এখানে সাংবিধানিক সিস্টেমে হচ্ছে 2 বারের বেশি থাকতে পারবে না, তাহলে তাদের সংবিধান পরিবর্তন করতে হবে। তার এখানে একটু ট্রিকি আছে, কিছু ট্রিকি নাই, এখানে সম্ভব না। ট্রাম্প গতবার যখন হেরে গেল, তখনই সে থাকতে চাইছিল, পারে নাই সিস্টেমের কারণে। সুতরাং তখনও পারে নাই, এখনো পারবে না। এখন এখানে তার হারানোর কিছু না, হারানোর আছে, হারানোর যারা আছে সে ইমপ্রেস হইতে পারে। হ্যাঁ, সেটা কথা নাই কেন, এটা তো তার একটা ভয় আছে, যদি আপনার মধ্যবর্তী ইলেকশনে যদি সে হেরে গিয়ে যদি আপনার ডেমোক্রেটের লোকজন যদি বেশি চলে আসে দুইটা সাইডে, সেনেট এবং হাউসে, তখন ইমপিচমেন্ট করলে তার জন্য সমস্যা হবে। এবং এটা হবে, ডেফিনেটলি হবে, ইমপিচমেন্ট হবে। এইটা, হ্যাঁ, এটা সে হচ্ছে, এই জন্যই তাকে জিততে হবে। তার কাহিনী সেই জন্যই সে এই কাহিনী করতেছে যে আমি আর কমপ্লিকেশনে যেতে চাচ্ছি না।
তাহলে আমাকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ সেটাই, এবং এই যা বের হওয়ার হয়ে হয়ে আসলে গেছে, that's right, যা হওয়ার বের হয়ে হ- গেছে। না, আই ওয়ান্ট টু গেট আউট ফ্রম দিস সিচুয়েশন। এই সিচুয়েশন থেকে আমি বের হতে চাচ্ছি। বের হতে হলে এটাই তার জন্য তো হার্ড হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব হুসাইন। সো আমরা একেবারে শেষ পর্যায়ে মাহবুব ভাই আর একটি প্রশ্ন আপনাকে করব, সেটা হলো যে আজ ধরা যাক ইরান এবং আমেরিকা বা ইসরায়েল, এই এই যে একটা ট্রায়াঙ্গেল যুদ্ধ, কিন্তু এটা বলা যেতে পারে। ট্রায়াঙ্গেল না, দুই অ্যাঙ্গেল, এরা দুইজন একসঙ্গে, ওরা একা। না, হ্যাঁ ওইটা হইতে পারে, কিন্তু যুদ্ধটা কিন্তু তিনটা দেশে মিলে হচ্ছে যুদ্ধ। ত্রিভুজ, হ্যাঁ, দুই ভুজ একদিকে, এক ভুজ একদিকে। একদিকে, রাইট, That's it. সেটাই। কিন্তু এই যুদ্ধে মুসলিম ওয়ার্ল্ড এত দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত, 4 ভাগে 5 ভাগে বিভক্ত, 57টা মুসলিম দেশ, এটা কি মনে করেন? 58টা, আপনি বাংলাদেশও তাদের মধ্যে একজন। রাইট। এখন বাংলাদেশ কোনো পক্ষ নিতে পারে না, কারণ বাংলাদেশ, বাংলাদেশের কথা বলছি না। না না, আমি বাংলাদেশের একটা এক্সাম্পল আনতেছি। বাংলাদেশের মতো যে মুসলিম কান্ট্রি গুলো আছে, ওদেরকে নিউট্রাল থাকতে হচ্ছে। এরকম বহু দেশ আছে, মুসলমান দেশ, বহুত গরিব দেশ আছে। অনলি সৌদি আরব বা রিলেটেড যে মরুভূমিতে যাদের তেল উৎপাদন হয়, পাকিস্তানও তাকে পাকিস্তান তো বাংলাদেশের চেয়ে খারাপ। সৌদি আরবের দিকে যাচ্ছে, বাংলাদেশ, তাকে তো বাঁচতে হবে ভাই। ও তো ভিক্ষুক আসলে, ওটা ভাই, যারা গরিব তারা তো কোনো পক্ষ নিয়ে লাভ নাই, কাজ করবে না। আর পক্ষ নিয়ে যদি কাজই না হয়, তাহলে আমি পক্ষ নিয়ে লাভ কি? চুপচাপ থাকি। That's right. এই মুসলিম কান্ট্রিগুলোর হচ্ছে চুপচাপ থাকা এখন, এক কথায় শেষ। চাচা আপন পক্ষ নিয়েও লাভ নাই, আর যদি পক্ষ নিয়ে লাভই না থাকে, তাহলে চুপচাপ থাকাটা ভালো, বরং পক্ষ নিলে ক্ষতি হবে। চাচা আপন প্রাণ বাচ্চা, এরকম। রাইট, এক্স্যাক্টলি। আপনি মুসলিম কয়েকটা দেশ, যেটা ওই যে অ্যারাবিয়ান কয়েকটা কান্ট্রি আছে, এরা পক্ষ নিয়ে ওদের বিপক্ষে গেছে। প্রত্যেকটা অ্যারাবিয়ান মুসলিম কান্ট্রিতে আপনার তাদের বেজ আছে, ঘাঁটি আছে। আপনার দেশে আপনার আমেরিকান ঘাঁটি আছে, আপনি কেমনে আমেরিকার বিরুদ্ধে যাবেন? সেটাই। ওদেরকে তো বিভিন্ন পরামর্শ দিয়ে সেই ইরাক ইরান যুদ্ধের সময় থেকে, তখন থেকে আপনার ইরাকের যুদ্ধ, ওই সময় না ঘাঁটিগুলো তৈরি করছে ওরা। That's right. এর আগে তো এই ঘাঁটিগুলো ছিল না। ওকে বলছে যে দেখো, আমরা যদি এখানে থাকি তোমরা সেফ। ওদের তো প্ল্যান হলো 50 বছর কি হবে, সেই প্ল্যানে তারা ওখানে ঘাঁটি করছে। এই মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো, ওরা তো জানে না যে 50 বছর পরে কি হবে না হবে, ওটা তো ওদের প্ল্যানে আছে। ওদেরকে বোঝানো হয়েছে আমরা তোমাদের সেফ গার্ড হিসেবে আছি। ফাইন, তা তো আমাদের ভালো, আমাদের নিজস্ব ওইরকম সৈন্য বাহিনীর দরকার নেই, আমাদের কোনো ওইরকম প্রোটেকশন নিজেদের দরকার নেই, আমেরিকা দিচ্ছে। কিন্তু আমেরিকার 50 বছর পরে যে কাকে কাকে আক্রমণ করবে, ওটা তো তাদের ওখানে লিপিবদ্ধ আছে। এই কারণে ঘাঁটিগুলো তৈরি করে রাখছিল। আপনি কি মনে করেন ইরান যখন আক্রমণ হলো, তখন কিন্তু পাইকারি হারে সব আরব দেশে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, সব জায়গায় কিন্তু হামলা করছে। প্রথম দিকে আমি নিজেই বলছি যে শালা পাগল, এতগুলো জায়গায় হামলা করে কি টিকবে? সেটাই। আমি কিন্তু নিজেই প্রশ্ন করছিলাম। ওর তো ধরা উচিত যে মেইন যে ইসরায়েল, সে আক্রমণ করতে হয়, তার 12টা বাজিয়ে দেওয়া। কিন্তু আমি শেষ পর্যন্ত বুঝছি যে না, দে ডিড দ্য রাইট থিং। মাহবুব ভাই শুনেন, আজকে আমরা ইরাক এবং ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে অনেক কথা বললাম। এই যুদ্ধের আরো আপডেট এভরি ডে ইজ চেঞ্জিং। প্রতিদিন আসবো, আপনাকে নিয়ে আবার কথা বলবো। তো আজ আমরা এখানে শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা শ্রোতা, যারা দেখতেছেন, তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ।